বলে, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে, আমি বলি কমে। এই মাটির ঘরটা খাইল ঘুনে, এই মাটির ঘরটা খাইল ঘুনে, প্রতি দমে দমে রে, সবাই বলে, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে, আমি বলি কমে। দাদা চমৎকার। তিনি কণ্ঠযুদ্ধ শিল্পী, তিনি বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী। আপনারা দেখতেই পাচ্ছেন তিনি আমার সাথে আছেন। তার গান সারা গ্রাম বাংলার মানুষের হৃদয়কে আন্দোলিত করে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যুদ্ধের সময় তার গান আমাদেরকে সাহসী করেছিল। রথীন্দ্রনাথ রায়, কেমন আছেন দাদা? ঈশ্বর ভালোই রেখেছেন, ভালোই আছি। আমি আপনার জীবনের টুকরো টুকরো অনেক গল্প শুনবো এবং যে জলে আগুন জ্বলেতে দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি খুব প্রিয় একজন মানুষকে পেয়েছেন যিনি আমাদের শেকড়ের কথা বলেন। দাদা, আমি আপনার জীবনের গল্প শুনবো, কিন্তু যে মানুষটির হাত ধরে আজকে আপনি দাঁড়িয়ে আছেন, রথীন্দ্র দাঁড়িয়ে আছেন, আপনার বাবা হরলাল রায়, যিনি আসলে সেই সময় সেই যুগে রেডিও, টেলিভিশন, চলচ্চিত্রে গান করেছিলেন এবং নিজেও খুব বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী ছিলেন। তার গল্প আগে শুনতে চাই দাদা। প্রথম জীবনে তিনি ছিলেন একজন ডাক্তার। ডাক্তার অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে, তখন তো MBBS LMF এগুলি কিছুই ছিল না, তখন ছিল মেডিকেল স্কুল। তিনটা স্কুল ছিল, একটা চিটাগাঙ্গে, একটা ঢাকায়, ওই যে ন্যাশনাল মেডিকেল যেটাকে আমরা বলি এখন, ইটস ওয়াজ ন্যাশনাল মেডিকেল স্কুল। আচ্ছা, এরকম আরেকটি ছিল বগুড়াতে। তো বগুড়া ন্যাশনাল মেডিকেল স্কুল থেকে আমার বাবা পাশ করা ডাক্তার ওই আমলের। আমার বাবার অর্থাৎ আমার ঠাকুরদাদারা 3 ভাই ছিলেন, কারো কোনো বাচ্চা ছিল না। বাবা ছিলেন মিডল অর্থাৎ মেজো সন্তান। তো অনেক সাধনার পরে আমার বাবার জন্ম হয় এবং তার ঠাকুরদাদা ছিলেন অনেক বিত্ত বৈভবের মালিক। 800 বিঘা সম্পত্তি ছিল তাদের টোটাল। উনি যেহেতু তখন ডাক্তারি ছিল না, উনি কবিরাজি করতেন। কাদের জন্য? ওই প্রজাদের জন্য। ওই নিজেই কবিরাজি করতেন। ওনার ইচ্ছা হয়েছে যে আমার এই নাতিকে আমি ডাক্তার বানাবো। কিন্তু ডাক্তার বানিয়েছেন, কিন্তু বাবার ভিতরে ছিল সঙ্গীতের অদম্য আকাঙ্ক্ষা। উনি আসলে ডাক্তারি শাস্ত্র কতটা প্র্যাকটিস করেছেন? হ্যাঁ, প্র্যাকটিস করেছেন উনি। স্কুল যাওয়া আসার পথে উনি সাইকেল চালিয়ে, আমাদের বাড়ি থেকে নীলফামারী হচ্ছে 7 মাইল আর সৈয়দপুর হচ্ছে 4 মাইল। উনি 2 স্কুলেই পড়াশোনা করেছেন, কিন্তু ওনার মুখে আমার শোনা, যখন উনি এই সৈয়দপুর স্কুলে যেতেন সাইকেল চালিয়ে, গ্রামের মধ্যে যোগী বলি আমরা, যারা ভাড়ে করে চুন বিক্রি করে, ওই যোগীরা আবার একটু দোতরা বাজিয়ে গানও গায়। তো চেরু যোগী নামে এক যোগী ছিল, বাবা বলতেন যে ওই যোগীকে পেলে ওই দিন আমি আর স্কুল যেতাম না, গাছের তলে বসে ওকে আমার যে টিফিনের পয়সাটা দিত ওইটা ওকে দিতাম আর ওর গান শুনতাম, আর ওকে বলতাম আমাকে একটু দোতরা বাজাটা শেখাও। আর উনি বলতেন যে যখন আব্বাসউদ্দিন আহমেদের গান প্রথম ওকে গাড়িয়াল ভাই রেকর্ডে শুনলাম, তখন আমাকে আরও ইন্সপায়ার করলো যে বাবা এই গান রেকর্ডে এসে গেল। এই গানের প্রতি আমার বাবার প্রথম সম্পৃক্ত। এবং তিনি রেডিওতে গান গেয়েছেন, টেলিভিশনে শুরু থেকে ছিলেন। হি স্টার্টেড ইন ক্যালকাটা বিফোর পার্টিশন। উনি চলে গেছিলেন ক্যালকাটা। তুলসীদাস লাহিড়ী বলে একজন খুব নামকরা অভিনেতা ছিলেন। উনি রংপুর কোর্টে প্র্যাকটিস করতেন। তো এই মাঝে মধ্যে রংপুরে উনি নাটক করতেন আর কি। তো এই বাবার কোনো কিছু হলে নাটকে গেলে বাবাকে ধরে আনতে, হরলাল আসো তুমি একটু গান গাও। এই জন্য ওনার সঙ্গে কাকা ভাতিজা সম্পর্ক। তো উনি শেষের দিকে চলে গেলেন যখন সবাক চিত্র হয়নি, ওই যে কি বলতো আগে নির্বাক চিত্র, তখনই উনি কলকাতায় গিয়া ফেমাস হয়ে যান তুলসীদাস লাহিড়ী। তো ওনার ইচ্ছে হয়েছিল যে উনি একটা ছবি করবেন যার ডায়লগ হলো রংপুরের ডায়লগের। তো এইটা এখন উনি তো তখন খুব ব্যস্ত মানুষ, এটা শেখাবে কে রংপুরের ডায়লগ? তখন মনে পড়েছে যে হরলাল তো আছে। তখন উনি লিখলেন যে এত তারিখে আমি দার্জিলিং মেলে সৈয়দপুর আসতেছি। তো সৈয়দপুর এসে নামলে ওনাকে গরুর গাড়ি করে বাবা বাড়িতে নিয়ে যায়। তো বাবার সঙ্গে যেতে যেতে উনি বলছেন যে এই জন্য আমি এসেছি। তো তখন বাবা বলছে যে বাড়িতে গিয়া কাকু আমার বাবা বা কাকাদের সামনে বলবেন না যে আপনি এই কারণে এসেছেন। আচ্ছা, কেন ওনার কি ভয় ছিল? বাবা আমার দাদু গান বাজনা পছন্দ করতো না, উনি বিত্ত বৈভব নিয়ে ব্যস্ত। ও আচ্ছা। আর বাবা বড় ছেলে, অতএব তাকে এই সমস্ত গান বাজনার মধ্যে উনি আসতে দিতে চান না। এদিক দিয়ে তো আপনি অনেক সৌভাগ্যবান দাদা। না, আমারও কিছু দুঃখ আছে। আপনার দুঃখটা কি? আচ্ছা, তারপরে বাবা মাকেও বললো না, তখন কেবল
বিয়ে করছে, মাকে না বলে বাবা চলে গেল 46-এ কলকাতায় চলে গেল। এই বাবার কলকাতার জীবন শুরু। আর আরেকটা লোভ দেখেছে তুলসীদাসের, যে তুমি আসলে তোমাকে আকাশবাণীতে আমি রেডিওতে সুযোগ করে দেবো। তুমি সেই তখন আকাশবাণীতে, হ্যাঁ তখন এই বাবা গিয়ে বলে যে এই যে প্রমথেশ বড়ুয়া, কানন দেবী, এদেরকে উনি ডায়লগ শেখাতেন, সিনেমার ডায়লগ। ওই তুলসীদাস লাহিড়ী। আপনার বাবাও তো অভিনয় করেছেন উনি অভিনয় করেছেন জোয়ার এলো, ধারাপাত, সূর্য স্নান, এই সমস্ত। আর শেষে করেছিলেন লিবারেশনের পরে পালঙ্ক। ওনার চলচ্চিত্রে গান গাওয়া শুরু সেই সময় থেকে? হ্যাঁ, সেই সময় থেকে চলচ্চিত্রে উনি ধারাপাতে গান করছেন, নদী ও নারীতে গান করছেন, মানে শুধু গান করে না, অভিনয়। তাহলে দাদা বলতেই হয় যে আপনার এই জীবনে এখানে আসাটা একেবারে আপনার বাবার হাতে ধরে আসে। তিনি এই প্ল্যাটফর্মটা তৈরি না করে দিলে আপনি পারতেন না। না, এটা তো সম্ভব না। এটার একটা ঘটনা, আমি তখন নীলফামারী হাই স্কুলে পড়ি, আমরা 4 জন পড়তাম। আমার পিসি, ছোট কাকু আমার সমবয়সী, আর পিসি আর দিদি ওরা সমবয়সী। বাবা প্রতিদিন সন্ধ্যার সময় গান প্র্যাকটিস করতেন আমাদের বৈঠকখানায়। ওই বেড়ার ফাঁক দিয়ে দেখতাম বাবা কিভাবে গান করে, কোন গানটা করে সেটা দেখতাম। আর পরের দিন আমার বাবা যেখানে গানের খাতাটা রাখতো, একটা ক্যাশ বাক্স ছিল বাবার, ওই ক্যাশ বাক্সের ভিতরে রাখতো। আর ক্যাশ বাক্সের নিচে একটা ট্রাঙ্কের নিচে একটা, মানে বেঞ্চের উপরে এইগুলি সাজানো ছিল আর কি গ্রামের বাড়িতে। তো এই ট্রাঙ্কটার নিচে চাবিটা রাখতো ক্যাশ বাক্সের, ওখান থেকে নিয়ে ক্যাশ বাক্সটা খুলে চাবিটার ওই আবার যথাস্থানে রেখে খাতাটা নিয়ে দৌড়ে যেতাম আধা মাইল বা 1 মাইল দূরে। এই গ্রামের চক দোলা বাড়ি বলে, কিন্তু জনমানব শূন্য। ওইখানে আইলের মাথায় বসে ওই গানটা বের করতাম, বের করে ওইটা চিৎকার করে ওই গানটা করতাম। আবার সন্ধ্যার সময় বাবা যখন করতেন তখন আবার ঠিক করতাম যে কোথায় আমার ভুল হয়েছে। যাই হোক, এভাবেই গান আমি শিখি আর কি। তার মানে গান, আমরা যে বলছি যে দাদা আপনি বংশানুক্রমিকভাবে গানটা আপনি আত্মস্থ করেছেন, শুধু তাই না, আত্মারও একটা টানের ব্যাপার আছে, না হলে অন্যরা করছে না, আপনি করছেন। আমি করছি কেন? কিন্তু আপনি যে বললেন একটু দুঃখেরও ব্যাপার আছে, দুঃখটা কোথায় দাদা? আচ্ছা, এর মধ্যে হলো কি, আমাকে পড়াশোনা করার জন্য নীলফামারীতে বাবা রেখে আসলেন তার এক বন্ধুর বাসায়। তো ওনার বড় ছেলে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, ওই সময় প্রেসিডেন্সি কলেজ থেকে উনি বিএল পাস, কিন্তু ওকালতি করতেন না। যাই হোক, তো উনি গান বাজনা পছন্দ করতেন না। যে বাসায় আপনি ছিলাম এখানে দুঃখ যে আমি গান বাজনা করতে পারতেছি না, করতে দেয় না। তখন তো ওইভাবে গান বাজনার প্রশ্ন ওঠে না, গেছি কেবল। তো 1960-তে যখন ওনার বাড়িতে আমি প্রথম গেলাম এবং রোজার বন্ধে বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি যে বাবা আমাদের কয়েকজন পাটগ্রাম থেকে এসছে, শ্যামাপদ বর্মন, আর ওই আরেকজন যোগী যার কথা তোমাকে এর আগে বললাম, যে ভাড়ে করে চুন বিক্রি করে। ওই ভাড়ের একদিকে হলো চুনের ভাণ্ডটা, আরেকদিকে হচ্ছে দোতারাটা এই রাখতো। ওর নাম রজনী যোগী। দেখি যে রজনী যোগীও গান গাচ্ছে। তাই মাকে বললেন যে মা, এ কী ব্যাপার, ওরা গান করছে, ওরা কী? বলে যে না, তোমার বাবার ঢাকাতে কি প্রোগ্রাম আছে, এনারা ঢাকায় যাবে রেডিওতে গান করতে। আমি আরে রজনী যোগীও গান গাইতে যাবে? তা আমি বললাম, মাকে বললাম যে মা, মুইও ঢাকা যাই। তা মা বলে যে যা, তোর বাবাকে যায় কর, মানে বাবাকে গিয়ে বলো। তা আমি বাবাকে ভয় পেতাম, ডিস্টেন্স মেনটেন করতাম, কিন্তু মার সঙ্গে আমার খুব ফ্রেন্ডলি। তা মাকে বললাম যে না, আমি বলতে পারলাম, তুই কর। তা তখনও আমাদের বাড়ির মেয়েরা বাইরে পরপুরুষের সামনে আসেন, তো বৈঠক তখনও, হ্যাঁ, তো তখনও তো মা বললো যে তুমি গিয়ে দাঁড়াও, তোর বাবা তো পান খায়, কিন্তু গানের ফাঁকে যখন পান খেতে শুরু করবে আমি তখন বলবো। তো মা বেড়ার ফাঁক দিয়ে দেখতেছে যে বাবা এক পর্যায়ে পান মুখে দিয়ে ওদেরকে বলতেছে, শোনো, এই আমরা কিন্তু গান গামো রাইতত। এই রাইতত যখন গান গামো তখন দেখে, গান যখন গাইবেন এইরকম করে একটা ডান্ডা থাকবে, ওইটার উপরের জিনিসটা হলো মাইক। ওই মাইক থাকি এরকম করে দেখা দিচ্ছে 1 বিঘা দূর এইরকম ঠিক এইটুক ডিস্টেন্সে গান করবেন। হ্যাঁ, আর হঠাৎ করে দেখবেন রাত তো, হঠাৎ করে দেখবেন মেঘ যেমন চমকায় না, চাক্কাও করে ওঠে, ওরকম করে কিন্তু চাক্কাও করে উঠবে, তোমরা কিন্তু গান থামবে না, ওইটা হলো তোমার ফটক তুলেছে। তো এই ডিরেকশন দিচ্ছে। এর ফাঁকে মা বেড়ার ফাঁক দিয়ে বলতেছে যে এই যে শোনেন, রথিন জানি কী বলবো। তো বাবা খুঁজছে, আরে রথিন কোথায়? তো বাচ্চা মনে, কী ব্যাপার? আমি অনেক কষ্ট করে মাথা নিচু করে বলেছে, বাবা মুই ঢাকা যাবো। আরে ঢাকা যাবো? তুই কেন ঢাকা যাবো? তুই গান জানিস? তাহলে হ্যাঁ জানি। কষেনি? আমি তো গান গেয়ে ফেললাম। বাবা, আরে তুই কোথায় গান শিখলি? তখন বললাম যে তোমার খাতা চুরি করে নিয়ে গান। এবং এখন আমি এটা চিন্তা করি, এই হ্যাঁ ন্যাচারালি, যে আমি তো তোকে এইভাবে শেখানি, কিন্তু কী করে শিখলি তুই? এইভাবে তো হয় না। এইটা আশ্চর্য হয়ে গেছে। তারপরে এখন আমি যেটা মনে করেছি, আমি আজ এই যে আমি হাই স্কুলে গান করি না, আগে বুঝতাম না, এখন বুঝি। ওই যে দুদু প্রান্তরের মাঝখানে গিয়া গান গাইছি, উচ্চস্বরে চিৎকার করে গান করছি, সো আমার সেট আপটা ওইভাবে হাই স্কেল হয়ে গেছে। দাদা, তারপরেই আপনি গেলেন বাবার সাথে, এবং আমি যতদূর জানি যে 8 বছর বয়সে আপনার রেডিওতে একেবারে শুরু হলো। ওই বাবার সঙ্গে চলে আসলাম রেডিওতে 1960-তে, ওই গ্রুপের সঙ্গে এসে
গান ক্লাব তখন কেবল শাহবাগে রেডিও এসছে নাজিমউদ্দিন রোড থেকে, নতুন ভবন। তো সন্ধ্যার সময় আমাদের গান, সন্ধ্যার আগে আমরা এসেছি, তো বাবা ঘুরছে, অনুষ্ঠান শুরু হয় নাই। তখন মোস্তফা কামাল কেবল ব্যারিস্টারি পড়তে গেছে, স্যুটকোট পরা ইয়াং ম্যান এসছেন, তো বাবাকে এসে প্রণাম করলো। আব্দুল করিম চাচার সঙ্গে ছিলেন, পরিচয় করলে যে হলালদা এই যে বড় ভাই বড় ছেলে ব্যারিস্টারি পড়তেছে লন্ডনে। যাই হোক, ওনাদের সঙ্গে পরিচয় হলো। তো এই ঘুরতে ঘুরতে এক পর্যায়ে বাবা বলে যে বাবা ইনি মমতাজ আলী খান, ইনি আমার বন্ধু। তার বন্ধু বলাতে আমি এরকম হাত দিয়ে আদাব বললাম। তো বাবা বলছে না বাবা হাত দিয়ে না, বাবা পা ছুঁয়ে প্রণাম করো। এই যে পা ছুঁয়ে প্রণাম করা সেদিন থেকে যে শিখলাম। তারপরে আরেকদিন এই কথাটা আমার বাবা বলছেন, যখন আমি কলেজে যাচ্ছি যেদিন, আমি এটারও একটা সুন্দর ঘটনা আছে। আমি ম্যাট্রিক পাস করলাম 1966-এ। তা আমার বাবা 2টা টেলিগ্রাম করলো কামসার। তা ওইখানে কলেজের যে প্রিন্সিপাল, আমি তো তখনই গান করি, ওনারা ওই প্রিন্সিপাল স্যার কোনো অনুষ্ঠান হলেই প্রফেসর 2-3 জন প্রফেসর পাঠাই দিত হাই স্কুলে। হেডমাস্টারের রুমে ওনারা বসতেন, আমাকে ক্লাস থেকে ধরে আনা হতো। হেডমাস্টার স্যার বলতেন যে রায় ওনাদের কালকে ফাংশন আছে বাবা, তো কালকে গিয়ে 2টো গান গেয়ে দিয়েছে, ওনারা এসছেন। হি ফিল প্রাউড যে আমার ছাত্রের জন্য আজকে কলেজের স্যাররা এসে আমাকে অনুরোধ করছে। যাই হোক, কিন্তু এইটা আমার জন্য খুব মুশকিল হয়ে যেত, কারণ আমি যে বাসায় থাকতাম উনি গান পছন্দ করতেন না। ও, আপনি তো প্র্যাকটিসেরও সুযোগ পেতেন না না না। তো আপনি গাইতে গেলে কি উনি বলতেন যে গেও না? না, এই গান বাজে কোনো কথাই, গান কি খেলাধুলা করতে দেয় না, শুধু পড়া, কঠোর শাসন। কিন্তু ওনার মা ছিলেন বৃদ্ধা মহিলা, ওনাকে ঠাকুমার রাখতাম। তো একদিন আমি বসে আছি, তো আমাকে বলছে এই রথিন তুমি বসে থাকো কেন, যাও খেলতে যাও। আমি না, মেসোমশাই বাইরে বসে আছে, তখন তো বাচ্চা মানুষ, তা আমি তো যাবো না। কেনা তুই আয় আমার সঙ্গে, তুই আয়, তুই যা, আমি আছি বইলা ওই দরজা ছিল, গেট ছিল, গেট দিয়ে আমি বেরিয়ে মাথা নিচে। আমি তো জানি ওইখানে গেলে আমাকে থামতে হবে, উনি বসে আছেন ওইখানে সামনে। তো যেই মাত্র এই কোথায় যাওয়া হচ্ছে, যেই কইসা এই কোথায়, আমার তো ফেলপিটিশন আরম্ভ হয়ে গেছে। মাথা নিচে করে চুপ করে বসে আছি। ওই মহিলা ঠাকুমা বেড়ার ফাঁক দিয়ে বলছে খোকা ওকে যেতে দে, ছেলে মানুষ, রথিন তুই যা, তুই গিয়ে খেল যা। দেখো ভদ্রলোক একটা কথা বললো না। দাদা ওই যে বিনয়ের কথা বললেন না, বাবার পা ছুঁয়ে মানে বাবা বলেছেন প্রণাম করা, আমার মনে হয় কি আপনার গানের জগতের মানুষরা, যারা সেই সময়ের মানুষরা অনেক গুরুমুখী বিদ্যা চর্চা করেছেন, তারা অনেক বেশি ভক্তি শ্রদ্ধা করেন বলে আপনাদের মধ্যে বিনয়টা রয়ে গেছে, যেটি আমাদের মধ্যে নেই। আসলে স্বামী এইটার ব্যাপার আছে কি জানো তো, মানে বিশেষ করে মানে উচ্চাঙ্গ সঙ্গীত যারা বড় বড় ওস্তাদ ছিলেন, আমি অনেকের কাছেই শুনেছি যে ওস্তাদের বাড়িতে গান শেখার জন্য গেছে, 7-8 বছর শুধু ওস্তাদের পা দাবাইছে, তার ফরমাইশ খাটছে, তখন তাকে সারেগামা পাদানিসা দিছে, কিন্তু সেটাও 3-4 বছর ধরে ওই এক সারেগামা পাদানিসাই শেখাইছে। ওই বাবা তো কামসার বলে 2টা টেলিগ্রাম পাঠালো, আর কলেজের প্রিন্সিপাল যে তুমি কোথাও যাবে না, আমার কলেজে ভর্তি হবে, আমি তোমাকে হাফ ফ্রি করে দেবো। ঠিক আছে, তার আমারও খুব ভালো লাগতেছে, গাদা গাদা বই নিয়ে স্কুলে যাবো না, একটা খাতা আর একটা বল পেন নিয়ে গেলেই খুব আনন্দে আছি আর কি। কিন্তু টেলিগ্রাম 2টো পাওয়ার পর আমি বন্ধুদের বললাম তোমরা ভর্তি হও, আমি ঢাকায় যাই। হ্যাঁ, আমি মনে হয় যে বাবা বোধহয় কোনো টেলিভিশন প্রোগ্রাম পড়ছে, এই জন্য বোধহয় যাইতে বলতেছে, তো তোর ভর্তি আমি আসলাম ঢাকায়। তো বাবা আমাকে কিচ্ছু বললো না, বলে যে চল টেলিভিশনে যাই, ডিআইটিতে টেলিভিশন দেবো। তো গেছি, যাওয়ার পরে কলিম চাচা তখন টেলিভিশনের চিফ, কলিম শরাফি, পাইপ খেতেন উনি, খুব রাজবাড়ি লোক ছিল। কলিম চাচা একটু পরে ফাইলে কাজ শেষ করে বলতেছে বাবাকে, প্রথমে বলছে বসেন, বসার পরে উনি কিছুক্ষণ কাজ করবো বলতেছে হলাল বাবু আপনি একটু বাইরে যান, আমি একটু ওর সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আমি তো আরও বিভূত, বাবাকে বের করে দিচ্ছি আমার। আমি বাবা তো বের হয়ে গেল, আমি তো বসে আছি। তো বলছে যে তোমার বাবা তোমাকে কটা টেলিগ্রাম করেছে? আমি কথা বলি না, চুপ করে আছি। তুমি আমার কথা বুঝতে পারছো না? আমি কি বলছি, তোমার বাবা তোমাকে কটা টেলিগ্রাম করেছে? আমি মাথা নিচু করলাম যে 2টা। আর একটা ধমক, টেলিগ্রামের মানে বোঝো না? তোমাকে 2টো টেলিগ্রাম করতে হবে কেন, তোমার বাবাকে পয়সা খরচ করে? যাই হোক, রেজাল্ট কি? তাই এলাম যে হায়ার সেকেন্ড ডিভিশন। পোত ভারী হয়ে গেছে, টেলিভিশন শিল্পী হয়ে গেছো? আমি কিছুক্ষণ চুপ করে আসি। মার্কশিট তোলা হয়েছে? আমি হ্যাঁ তুলেছি। কত? আমি 582। হ্যাঁ 582? আর কটা নাম্বার তুলতে পারোনি? খুব গান গেয়ে বেড়াচ্ছ বুঝি ওখানে? হ্যাঁ, খুব ধমক। চুপ করে আসি, কিছু হয় না। তারপর হঠাৎ করে বলে যে কোন গ্রুপ? আমি বললাম যে হিউম্যানিটিস, আর্টস। তখন কয় মানে আর্টসের মার্কস তোলা খুব মুশকিল। আর শোনো, আমি তোমার বাবাকে বলে দিয়েছি, তোমার তো লক্ষ্মীবাজার থাকো, বাড়ির কাছে ওই যে বদহজম মানে কায়দে হজম, আর ওদিকে জগার পাঠশালা জগন্নাথ, ওখানে ভর্তি হবে না। আমি তোমার বাবাকে বলেছি এই যে পাশেই নটরডেম কলেজ আর ওদিকে ঢাকা কলেজ, এই 2টার যে কোনো একটাতে ভর্তি হয়ে আমার সঙ্গে দেখা করবে, যাও।
চিন্তা করো সামিয়া, যে আমার গায়েরম দাঁড়ায় যাচ্ছে যে ভদ্রলোক মারা গেছেন, কিন্তু এই গাইডলাইন আমি কোথায় পাবো? আমার বাবা তো সাধারণ মানুষ, ন্যাচারালি সে বলবে যে বাড়ির কাছে 2টা কলেজে কোনো একটাতে ভর্তি হও। আর উনি কি গাইডলাইন দিলেন যে হয় নটরডেম কলেজ না হলে ঢাকা কলেজ। এবং বাবার সঙ্গে গেলাম নটরডেম কলেজে, গিয়ে দেখি শালা সাহেব টাইপ দেখে ভরকাই গেলাম ঢাকা কলেজে গিয়ে বাঙালি, এই ঢাকা কলেজে ভর্তি হয়ে গেল। কলেজে যাওয়ার দিনের একটা ঘটনা আছে, যখন যাচ্ছি তখন বাবা আমাকে বলে যে দাঁড়াও একটু, তোমার সঙ্গে আমার কথা আছে। তো বাবা তার ওই সেম একটা বাক্স টেবিলের উপরে, ওইখানে তার জিনিসপত্র রাখতো, ওইখান থেকে একেবারে নতুন এক বান্ডিল থাকে না 1 টাকার নোট, ওইখান থেকে একটা নোট খুলে আমার হাতে দিয়ে বললো যে এটা ধরো বাসে করে যাবা সদরঘাট থেকে, ওইখানে 2 নম্বর বাস, ওইটাতে যাবা, ঠিক আছে? তো দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। কি কথা? কয় যে আমি তোমার বাবা। আমি যে হ্যাঁ। তুমি আমার গান চুরি করে শিখছো, আমি তোমার গুরু। আমি যে হ্যাঁ। স্বীকার করো? আমি হ্যাঁ স্বীকার করি। কই আমি তোমার কাছে 2-3টা কথা বলবো বাবা, এটা মেনে চলবা। যারা পূজনীয় ব্যক্তি তাদেরকে 5 ছুঁয়ে প্রণাম করবা, আর যারা তোমাকে একটা কলি শেখাবে বা একটা অন্তরা শেখাবে তাকে গুরু মানবা। তুমি যদি ওদেরকে প্রণাম না করো তাহলে তুমি যখন বড় হবা তুমি কিন্তু প্রণাম পাবা না। আমাদের এই লাইনটা বাবা খুব ভালো না। আমি তোমার গুরু, তো আমি তোমাকে বলছি তুমি একসময় খুব নাম করতে পারবে, কিন্তু নাম হইলে মানুষের কী হয় বাবা? অহংকার হয়। অহংকার করবা না, ভিতর গর্ব অনুভব করবা, কিন্তু বাইরে প্রকাশ করবা না। আর এটা যদি না রাখো, আমার গলাটা এরকম করে ধরে বললো যে এটা থাকবে না, এখন তুমি যেতে পারো। এই যে গাইডলাইন, আমি তোমাকে কি বলবো, এই নির্দেশনাটা যদি আমরা প্রত্যেকে পালন করতে পারতাম তাহলে আমি এখনো বুঝি না যে আমার বাবা কি সুন্দর করে বুঝাই দিল আমাকে, এবং আই মেইনটেইন ইট স্টিল। দাদা, আপনার সাথে আমার আরও অনেক গল্প আছে, কারণ আমি যতদূর জানি যে ইন্টারমিডিয়েটে পড়ার সময় আপনি চলচ্চিত্র একেবারে প্লেব্যাক শিল্পী হয়ে গেছিলেন, কিন্তু আমি একটা বিরতি নিতে হবে আমাকে অনুষ্ঠানে, এবং একটা গান গিয়ে আমি একটা বিরতি নিব। কোন গানটা শুনবো দাদা? ওহ কি ও বন্ধু কাজল মোরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে, যদি বন্ধু যাবার চাও ঘরের গামছা তুইয়া যাও রে, বন্ধু কাজল মোরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে। তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই, পোড়া বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই, আর একবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। গানের মধ্যেই না কষ্টটা গলার মধ্যে আপনি চলে আসে দাদা, এই যে গলার মধ্যে কষ্টটা নিয়ে আসা, আবেগটা নিয়ে আসা। এবং আমি যতদূর জানি, দর্শক দেখেন তো, এত চমৎকার গান শুনতে শুনতে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাতে ভুলে যাই। দেখছেন যে জলে আগুন জ্বলে, এবং আমার খুব প্রিয় রথিনদা আমার সাথে আছেন। দাদা, এই যে যেটি বলছিলাম, গানের মধ্যে কষ্ট, আবেগ, আমরা অনেকের গান শুনি কিন্তু মনকে টানে না। আপনার গানের যেটা ব্যাপার আছে, এই যে আপনি গান গাইছিলেন একটু আগে, পাশ দিয়ে একটা মানুষ চলে গেল, সেই গানটা গাইতে গাইতে চলে গেল। আসলে লোকসঙ্গীত বোধহয় তাই না? এটা আসলে হচ্ছে একটা টেলিপ্যাথির মতন। আসলে গান তো শুধু বিনোদনের ব্যাপার না। আমি যেটাকে মনে করি, গান হচ্ছে আমার প্রার্থনা অর্থাৎ ইবাদত। আর যে কোনো প্রত্যেকটা গান তো একরকমের হয় না। যে গানটার যে চরিত্র সেইটার মধ্যে তোমাকে ঢুকতে হবে, অর্থাৎ সেইটাকে
আয়ত্ত করে হৃদয়ে ধারণ করতে হবে। আমার বাবা বলতেন যে আগে যদি মনে করো দুঃখের গান হয়, সেই দুঃখটাকে আগে তোমাকে বুঝতে হবে, অনুভব করতে হবে, সেটাকে ধারণ করতে হবে, এবং সেটা ধারণ করলে দেখবা যে তোমার গানের গাওয়ার সঙ্গে সঙ্গে তোমার গায়ে কাটা দিচ্ছে, তোমার চোখে জল এসে যাচ্ছে। তখন দেখবা যে ওই ঠিক টেলিপ্যাথির মতন যারা শুনছে তারা কথা বলতে পারবে না, তারা নিশ্চুপ পাথরের মতন হয়ে যাবে, তোমার গান তারা শুনবে এবং তারাও কাঁদবে। এখনকার ছেলেমেয়েরা গান গায়, আমি দেখি ওরা বলে যে হাতে তালি দেন, আমরা তো জীবনেও বলি নেই হাতে তালি দেন। দর্শক শ্রোতা অটোমেটিক হাতের তালি দেবে, এটাকে বলতে হবে নাকি হাতে তালি দেন? আই ডোন্ট লাইক ইট। তাহলে সাধনা কি? কানেকশন তো হৃদয়। হ্যাঁ হ্যাঁ। আরেকটি ঘটনা আমি তোমাকে বলি, এখন তো বাইরে থাকি, মাঝে মধ্যে বিভিন্ন স্টেটে যাই, গান করতে যাই, গান করি, তো লোকজন চলে এসে কাঁদতে কাঁদতে বলে যে দাদা আজকে 15 বছর দেশে যেতে পারি না, মা বাবাকে দেখতে পারি না, মা মারা গেল যাইতে পারিনি, কিন্তু আপনি যখন গান গান তখন মনে হয় যে আমি আমার গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছি। তারা কাঁদে, তারা অনুভব করতে পারে। দাদা, আমি আপনার একটু ফিল্মের গানগুলোতেও চলে আসতে চাই। আপনি একেবারে ঠিক সেই ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় রেডিও টেলিভিশন পার হয়ে চলচ্চিত্রে প্লেব্যাক করার সুযোগ পেয়ে গেছিলেন, এবং প্রথমটা বোধহয় ছিল খানাতা ভাইয়ের সাত ভাই চম্পা, এবং সেটা গোল্ডেন জুবিলি হয়েছিল। হ্যাঁ। দাদা, চলচ্চিত্রকে আসা বাবার হাত ধরে বাবাই নিয়ে এসেছিলেন? না, বাবা, আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি ঢাকা কলেজে, তখন আতা ভাই ওই যে সাত ভাই চম্পার ছায়াছবিটা বানাচ্ছেন, তো উনি ওই যে টেলিভিশনে হয়তো দেখেছেন, গান শুনেছেন, তো উনি খবর পাঠিয়েছেন বাবাকে, এসে বললো যে কালকে বিকেলে বা সন্ধ্যার মধ্যে ভাতিজাকে নিয়ে যেতে বলেছে। ঠিক আছে, বাবা নিয়ে গেল, নিয়ে গেল, তো বললেন যে বাবাকে বলছে যে দাদা এইরকম আমি তোকে দিয়ে একটা ছবিতে গান করাবো, ডুয়েট গান, তো ও কবে আসতে পারে? তো বাবা বললো যে তুই বল। তাই বললাম যে আমি তো কলেজ বিকাল 4টা পর্যন্ত কলেজ, তারপরে আমি আসতে পারি। বলে ঠিক আছে, তুমি পরশু দিন 4টার পরে আর বাসায় যেও না, ঢাকা কলেজ থেকে মগবাজারে চলে আসবে। ঠিক আছে, তো 2-3 দিন গেলাম, দেখি যে মৌসুমী কবির তখন কেবল নতুন এসছে আর কি, কন্যা গো 6 মাসের সফর। একটু একটু আমাদের শুনিয়ে দিবেন দর্শকদেরকে। কন্যা গো আমার 6 মাসের সফর, বাণিজ্য করতে যাই মুহুয়ামি ফুলতলার শহর, আমার 6 মাসের সফর। দাদা, এরপরে তো সুজন সখীতে আপনাকে খানাতা ভাই ডাকলেন প্লেব্যাক করার জন্য। সুজন সখীতে উনি বললেন ডেকে যে রথিন, একটা গান আছে, এটা বিবেকের গান, যাত্রা গানের, তো ওটা আমি তোমাকে দিয়ে করার জন্য তুমি একটা ভয়েস দাও তো, নতুন ভয়েস। না আতা ভাই আপনি তো সবাইকেই চেনেন, আমি নাম বলি, আপনি ভয়েস পছন্দ করেন, আমি নিয়ে আসবো। তো বলে বলো দেখি নাম। তাই বললেন যে আব্দুর রউফ, গোলাম আম্বিয়া, ইন্দ্রমোহন রাজবংশী, বিপুল ভট্টাচার্য। আতা ভাই বলে যে ঠিক আছে তুমি বিপুল ভট্টাচার্যকে নিয়ে আসো। তো আমি গেলাম ওকে খুঁজতে, জগন্নাথ হলে ওই যে রুমে থাকে গেলাম, তো ওরা বললো যে দাদা বিপুল দা তো বাড়ি চলে গেছে। কেন? কয়ে বিপুল দা তো নিজে রান্না করে খায়, তো মার গালতে গিয়ে মার পইরা তার এইখানে পড়ছে, একটা পুইরা গেছে, এই জন্য দেশে চলে গেছে। আতা ভাই গিয়ে বললাম যে বিপুল তো নাই, এই ঘটনা। বলে ঠিক আছে তুমি ইন্দ্রকে নিয়ে আসো। ইন্দ্রকে আনলাম, ইন্দ্র টেলিফোন দিয়ে করলো, গান রেকর্ডিং হলো, আমার 2 গান হয়ে গেল, ওই হায়রে কথাই বলে গাছে বেল পাকিলে তাতে কাকের কি, আর ওই দেখো মানে কীরকম। আতা ভাই বলছে আচ্ছা রথিন, ওই যে তুমি গান করো ওইটা কিও বন্ধু কাজল ভোমরারে? আমি হ্যাঁ। কয় আমার খুব প্রিয় গান, আর অনেকে গাইছে আমি শুনি, বাট তোমার কণ্ঠে না আমাকে খুব আকৃষ্ট করেছে এই গানটা। আমি একটা কাজ করি রথিন, আমি নিজে একটা লেখি, তুমি ওই সুরটার উপরে গেয়ে দাও। আমি পারবো। তো আতা ভাই লিখলো এই সুরের উপরে, ওহ কি নিদয়া বিধি বাম হইলি রে, কোন দোষে হিয়ায় হিয়ায় জোড়ানা দিলি বিধি রে। ঠিক ওইটার মতন করেই আর কি। ইন্দ্রর গানটা হয়ে গেল এই মাস 1.5-2 পরে, তখন আমি রেডিওতে কাজ করতাম, চাকরি করতাম। তা আমি স্বাভাবিক রেডিওতে ঢুকতেছি, আতা ভাই অ্যাটাচি কেস হাতে ওখান থেকে বেরোচ্ছে, আমি যাইতেছি দূর থেকে, আতা ভাই আদাব, এই তোর সঙ্গে আমার কথা আছে, এদিকে কয় শোন রথিন, ওই যে ইন্দ্রকে দিয়ে ওই গানটা করালাম না, ওই গানটা কিন্তু আমার পছন্দ হয়নি। আর কি রথিন, ভালো গায় ছেলেটা, খারাপ না, বাট আমি যেটা চাচ্ছি সেটা আমি পাইনি, ওইটা তুমি করে দাও। আমার মনে মনে তো নিজের যে একটা নতুন ছেলেটা গান গাইলো না করে, এটা কেমন কথা। তাই আমি বললাম যে আতা ভাই খুব কি খারাপ হয়েছে, খুব বোধহয় খারাপ হয় নাই, দেখেন না রাখা যায় কি না। তখন আমাকে বলছে রথিন এটা কমার্শিয়াল ব্যাপার, আর আমি যেটা চাই সেটা আমি পাইনি, সেটা তো ওটা না হলে তো আই এম নট স্যাটিসফাইড, তুমি এটা করে দাও। তা আমি না অনেক সাহস করে বললাম আতা ভাই
তাহলে আপনি ওর কাছে পারমিশন নেন। এবং বিশ্বাস করবা সামিয়া, আমার হাতটা যে এরকম করে ধরা ছিল, আতা ভাই খুব রাজবাড়ির লোক ছিল বুঝছো, ও পাটাপাট থাপড় টাপড় মেরে দিত মানুষকে, এরকম বদমেজাজি ছিলেন উনি। তা আমার হাতটা এরকম ধরা ছিল না, এরকম ঝাটকা মেরে ফেলে দিয়ে হনহন করে চলে গেলো। এবং তারপরে অরুণ বরুণ কিরণমালা হ্যানত্যান হইলো, আমাকে আর ডাকে না, ওই মনে দুঃখ পাইছে। আমি আরেকটা ঘটনা শুনেছি, এই যে আপনার গানের মধ্যে গাড়িয়ালদের যে হুড 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 শব্দগুলো, এটাও আপনি নিজে থেকে ঢুকিয়েছিলেন বোধহয় কোনো একটা নোলক সিনেমাটাতে। নোলক ছায়াছবির গানটা যেদিন রেকর্ডিং করার জন্য গেছি, তো রিহার্সাল হচ্ছে রেকর্ডিংয়ে চলে যাবো, এমন সময় শিবলি ভাই এসে বলছে, আচ্ছা রথিন তুমি গানটা গাচ্ছ, গরুর গাড়ির গান, ওরা এমন কিছু কি করে যে তাড়াতাড়ি যাবে গাড়িটা, এরকম কিছু করে? আমি হ্যাঁ, লেজটা ধরে একটা মোচড়া দেয় আর মুখে কিছু শব্দ করে। কি শব্দ করে? তাই বললাম যে এই দেখাই আপনাকে। তখন আমি বললাম যে এইরকম করে, হট 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 হট, আরে ডাইনে চল তাহলে এইটাই দিবি ভাই। তখন আপা এটা কিন্তু গানের আগে এই জিনিসটা যাবে, তারপরে গান স্টার্ট হবে। দাদা আমি একটু আপনার কাছে আরও আপনার গল্প শুনবো, কিন্তু একটা গান শুনতে চাই, অনেকক্ষণ ধরে গান শুনছি না। কোন গানটা শোনা যায়? এই মনেই আছে মন মহাজন, আর চোখে দেখা যায় না, সেই অচেনা রে চিনতে হলে মনকে করো আয়না। ও যার অন্তরে বাহিরে কোনো তফাৎ নাই, ও তার সন্ধানে কোনখানে বলো আমি যাই, আমি তারে শুধু চাই, বলো কেমন কইরা পাই, তারে শুধু চাই, বলো কেমন কইরা পাই, ও যার অন্তরে বাহিরে কোনো তফাৎ নাই। দাদা আপনি অনেক আগে থেকে গণসঙ্গীত গাইতেন, কিন্তু মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনাদের গাওয়া গান যে পরিমাণ আমাদের সাহস দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে, আমি সেই সময়ের গল্পগুলো একটু শুনতে চাই। ওই ঢাকা কলেজে যখন পড়ি তখন তো এই আন্দোলনগুলো শুরু হচ্ছে, 68, 69 শুরু হচ্ছে। তো প্রথম আমি কলেজে, ঢাকা কলেজ কিন্তু তখন খুব স্ট্রিক্টেড একদম, জালালউদ্দিন আহমেদ সাহেব প্রিন্সিপাল। একদিন আমরা ক্লাস করতেছি, হঠাৎ দেখে একজন প্রায় যাওয়া পাঞ্জাবি পড়া লোক, মে আই কাম ইন স্যার বলতেই, ইয়েস কাম ইন। ভদ্রলোক ভিতরে ঢুকে বলতেছে, স্যার আমি একটু 1 মিনিট কথা বলবো। বলেন। উনিও কেন জানি স্যার তাকে অ্যালাউ করতেছে, আমি তো বুঝি না, তখন তো আমরা নতুন। বলে যে একদম স্যারের ওইখানে ডায়াসে আমার দিকে মুখ করে বলতেছে, এই মানে আইয়ুব খানের এগেনস্টে এই আন্দোলন আজকে কোনো ক্লাস হবে না, তোমরা বেরিয়ে এসো আমার সঙ্গে, আমরা এখন মিছিল করব, চলে আসো। তো আমরা বেরিয়ে গেলাম, মিছিল করতে করতে বটতলায় গেলাম। তো ওই দিন প্রথম দেখা যিনি হচ্ছেন আব্দুর রাজ্জাক, ছাত্রলীগের প্রেসিডেন্ট, এই মানে সম্পৃক্ততা আসতেছে আর কি। তারপরে যেহেতু রেডিও টেলিভিশনে গান করি, তখন এই ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, আওয়ামী লীগ, ভাসানী ন্যাপ, মুজাফফর ন্যাপ, যাদেরই কোনো অনুষ্ঠান হয় সবাই ডাক দেয়। তাহলে একটু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আর স্বাধীন বাংলা বেতার তো ওই যে 69-এর পর 71 তুমি বলো, 71-এ তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3rd ইয়ার অনার্সে উঠেছি, বাংলায় পড়ছি, জগন্নাথ হলে থাকি। তো অসহযোগ আন্দোলন যখন শুরু হলো তখন আমি চলে গেলাম বাসায় চলে গেলাম। কিছু ছেলে পেলে যারা একটু পলিটিক্সের সঙ্গে বেশি জড়িত, তো ওরা কিছু রয়ে গেছে, ওরা রাইফেল ট্রেনিং নিত। ঠিক 25 মার্চ বিকালবেলা আমার বাসায়, লক্ষ্মীবাজারের বাসায়, তখনকার ছিলেন জগন্নাথ হলের জিএস ছিল পরিমল গুহ, 2 জন আসলো, এসে বলতেছে, রথিন চল হলে চল, আমাদের রুমে হারমোনিয়ামটা এনে রাখছি হলের, আমরা পিকনিকের মতন, চলো রাত্রেবেলা নিজেরা রান্না করব আর একটু গান বাজনা করবো, চল। ঠিক আছে, বেরিয়ে চলে গেলাম। তা মোড়ে যখন রিক্সা নিয়েছি, তো এক রিক্সায় 3 জন উঠতেছি। তা ওই পরিমলদা বলতেছে, রথিন তোমাদের বাসায় নোভালজিন আছে? আমি যে হ্যাঁ আছে। কয়ে রাইফেলের ট্রেনিং নিতে গিয়ে ওই বাট লাগে আমার বুড়ো আঙ্গুলটা খুব ব্যথা করতেছে, যাও তো 2টা নোভালজিন নিয়ে আসো। আবার গেছি বাসায় দৌড়ে, মাকে বললাম মা 2টা নোভালজিন দাও। মা আমার হাতে নোভালজিন দিচ্ছে, আবার বলতেছে, বাবা তুই কিন্তু যাস না, তোর বাবা কিন্তু না করে গেছে, দিনকাল খারাপ। তখন কিন্তু আমরা রাতে পাহারা দিতাম সারা রাত, ওই বিহারিরা অ্যাটাক করতো। যাই হোক, তো আমি ওকে বললাম যে দেন পরিমলদা এই নোভালজিন দেন। তো বলে যে ওঠ। তাই বললাম যে না পরিমলদা আজকে আর উঠবো। এর মধ্যে আমি ওই যেতে যেতে সিদ্ধান্ত নিয়েছি আজকে রাতে যাব না।
আমি বললাম পরিমলদা আজকে আর যাবো না, আমি কালকে শাহবাগ রেডিওতে আমার দোল পূর্ণিমা করছি কয়েকদিন আগে, ওইটার চেকটা বাকি আছে, ওই চেকটা নিয়ে দুপুরবেলা আমি তোমাদের ওখানে আসবো, দুপুরে থাকবো, প্রয়োজন হলে রাতে থাকবো, তোমরা থাকবো, আমি চলে আসবো। এই করে ওদেরকে আমি বিদায় করে দেবো। আর ওই রাতেই 25শে মার্চ রাতে ক্র্যাকডাউন হয়ে গেল এবং হল অ্যাটাক হয়ে গেল। ওই ছেলেটা যে আসছিল সেও মারা গেছে। আর পরিমলদা আমাদের যে ডাইনিং হলের দুই দিকে ড্রেন ছিল, ওই ড্রেনের উপরে তোমার ইস্পাতের ঢাকনা ছিল, ন্যারো ড্রেন, ওইটার মধ্যে উনি ঢুইকা ওইটার মধ্যে ঢাকনাটা উপরে দিয়ে শুয়েছিল সারা রাত। আর বলে যে আমার সঙ্গে যখন কলকাতায় দেখা তোমরা যে রথিন, আমি খালি চিন্তা করতেছিলাম ওরে ভগবান, রথিনকে যদি আনতাম ওরা কেমনে বাঁচাইতাম। আসলে দেখো 2টা নোভালজিন কিন্তু আমার জীবনটা বাঁচাই দিচ্ছে, নাহলে আমি যদি ওই রাতে হলে থাকতাম হয়তো মরেও যেতে পারতাম। তারপরে তো চলে গেলেন, তারপরে চলে গেলাম স্বাধীনমেলা বেতারে। যখন স্বাধীনমেলা বেতার কেন্দ্রটা শুরু হলো, শুরুর 2-3 দিন পর থেকেই দেখি আমার গান বাজায়। একটা হলো জয় বাংলা উইরারে মাঝি বাদাম দাও ছাড়িয়া, আর একটা হলো ও বিড়াল রুই মাছের মাথা খাইও না। ওই গান শুনে কিন্তু আমি বললাম এই আমার গান বাজাচ্ছে, আমার তো গায়ন দাঁড়াচ্ছে, তাহলে তো এখানে বসে থাকা যায় না, তাহলে তো যাওয়ার দরকার। ওই বিক্রমপুর থেকে মুন্সিগঞ্জ থেকে যাইতেছি আগরতলার অভিমুখে, চিনি না কোন দিক দিয়ে যায়। তো ওই মুন্সিগঞ্জের যখন রাস্তাটা ক্রস করব, হঠাৎ দেখি মানুষজন দৌড়ে দৌড়ে, পাট ক্ষেত্র বেশি বড় হয়নি, লুকাচ্ছে। কী ব্যাপার? কয়েক মিলিটারি আসতেছে। লুকাই আছি অনেকক্ষণ, আধা ঘন্টা বসে আছি। তারপরে কিছুক্ষণ পরে আওয়াজ হলো ঠাস 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 ঠাস, অনেকগুলো আওয়াজ হলো, সিঙ্গেল গুলির আওয়াজ। তারপরে চুপ একদম পিন্ড অফ সাইলেন্স। একটু পরে দেখি লোকজন বেরিয়েছে, বলে পরে আমরাও বেরোলাম। কী ব্যাপার? কয় যে কাটাখালি ব্রিজের নিচে 4-5 জন মানুষকে মিলিটারিরা মাইরে গেল। তাড়াতাড়ি আমরা নদীতে গিয়ে নৌকা নিয়ে চলে গেলাম দাউদকান্দি থেকে বেবি ট্যাক্সি করে চলে গেলাম কাবিলারহাট ক্যান্টনমেন্টের আগে। ওইখানে গিয়া লোকজন কিছু বলে যে এইখান থেকে বর্ডার গোমতীর বাঁধ আছে, বাঁধের পরে 5-7 মাইল হাঁটতে হয়, রাত্রেবেলা তো যেতে পারবেন না। তখন আমরা যাই, এগোই আমরা একটা রিক্সা গোমতী গিয়ে বার্তা চলে, ওই বাঁধের নিচে একটা বাজার আছে, সেই বাজারে ঢুকলাম। ঢুকে সারাদিন খাই নেই, এটা চা আর বিস্কিট নিয়েছি। কিন্তু লোকজনের যে কি উৎসুক সামিয়া, খালি বলে যে এই আপনারা কোত্থেকে আইছেন, মানে ওরা তো চেনে সবাইকে, সবাই চেনে, ওরা লোকাল। আমাদের দেখে বলে কোত্থেকে আইছেন, বলে যে ভাই আমরা দাউদকান্দি থেকে আইছি। কেন আইছেন? কেন আমরা শুনছি এখানে আলু পাওয়া যায়, আলু কিনতে আইছি। হ্যাঁ, এখানে আলু পাওয়া যায় কে কইছে আপনার? আমরা তো জানি না, বলে ফেলছি। তখন বলে যে না, আপনারা নিশ্চয়ই মুক্তিবাহিনীতে যাইতেছে। তো এই বলতেছে, আর একটা ছেলে, বাচ্চা ছেলে কোনায় দাঁড়ায় আছে। তো দাঁড়ায় থাকে, অন্ধকারের মধ্যে আবসা দেখা যাচ্ছে, খালি ও ইশারা করতেছে যে বেরিয়ে আসেন। তা ওরা খেয়াল করেনি, আমি খেয়াল করি। আমি দেখি, ওই চল রে, একটু গরম লাগতেছে, চল বান্ধের উপরে যাই কইয়া। আর আমরা পরেন হলো লুঙ্গি, শার্ট আর ঘাড়ে গামছা, যাতে ছাত্র বুঝতে না পারে। তো ওই ছেলেটা বাঁধের উপরে যাইতেছে, পিছিয়ে যাই। তো বাড়ির কাছে গিয়ে বললো যে ওই যে লোকগুলো দেখছিলেন না, বাচ্চা ছেলে ক্লাস 7-8 পড়ে, ওই লোকগুলো দেখলে ওগুলো শয়তান লোক, বুঝছেন, আপনাদের ওরা ধরে ফেলতো আজকে। আমি দেখতেছি ওরা আপনাদেরকে এরকম করতেছে, এই জন্য আপনারা তো খালি বুঝতে পারতেছেন না কখন থেকে ইশারা করতেছি, আপনারা আসেন না। তা আপনারা কে, আপনার কী নাম, কার কী নাম? তা আমরা আগেই ঠিক করছিলাম, আমার নাম খোরশেদ, ওর নাম আব্দুল, আর একজনের নাম মান্নান। আমরা এইভাবে ডাকাটাই, যাতে হিন্দু নাম ধরতে না পারে। তা আমরা করলাম যে আমাদের এই নাম। কয় না, আপনাকে দেখে মনে হয় আপনারা হিন্দু। ওই ছেলে বলতেছে, আমি না রে ভাই, আমরা মুসলমান। তারপরে ও বাঁধের নিচে ওর বাড়ি, ওখানে নামছি, নামার পরে লণ্ঠন জ্বালা এসে বলতেছে, লণ্ঠন ট্রেন করে ধরে বলছে, দেখছেন আমাদের বাড়িতে যে সোলার ফুল দেয় না, সোলার ফুল টাঙানো। তা বলছে যে আমি হিন্দু, আমার নাম রঞ্জিত। আপনারা মিথ্যা কথা বলতেছেন, বিশ্বাস করো। এত খারাপ লাগতেছিল তখন যে হ্যাঁ রঞ্জিত রে ভাই, হয়তো সবখানে তো বলা যায় না ভাই, হ্যাঁ আমরা হিন্দু রে ভাই। তা বলে যে বসেন, আসেন ভিতরে বসেন। লাইট ফাইট নাই তো, লণ্ঠন জ্বালাইছে। আপনারা নিশ্চয়ই খান নাই? আমি না খাই। ওর বাড়িতে কেউ নেই, ও বলতেছে সব আমার ঠাকুমা, মা, বাপ সব ইন্ডিয়ায় চলে গেছে, বর্ডার কাছে। আমার বোন থাকে ওখানে, চলে গেছে। তা আমার বাসা তো কিছু নাই, তা আমি একটা কাজ করি, চাউল আছে, আমি কটা ডিম নিয়ে আসি। আমি হ্যাঁ বাবা ঠিক আছে, ডিম নিয়ে আসো। তারপর রঞ্জিত এই ডিম নিয়ে আসবো, এখন ভোরবেলা আমরা তো পার হবো, তুমি 2টা রিক্সা ঠিক করো, আমরা 3 জন আর তুমি একজন, তুমি যাবা? কয় হ্যাঁ আমিও যাবো তো কালকে। চলো তাহলে আমাদের সঙ্গে। তো ওই আনলো, ডিম দিয়ে খাইলাম, সামিয়া কী যে লাগলো। রাত্রেবেলা খাইয়া ঘুমাইছি, ওরা তো বেঘরে ঘুমাচ্ছে, আর ক্যান্টনমেন্ট পাশে। রাত্রেবেলা দেখি সামিয়া ঠাস 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 ঠাস, মানে ব্রাশ ফায়ার হচ্ছে, আর টিনের মধ্যে ঝনঝন আওয়াজ করতেছে। তা আমি ওকে ডাক দিই, এই রঞ্জিত কী হয়েছে? আমার এই মিলিটারি আসলো, এই জায়গায় আওয়াজ হইতেছে। আমি ভাবছি পলাতে হবে, কারণ কয় দাদা এটা ক্যান্টনমেন্ট কাছে তো, ওরা ওই ক্যান্টনমেন্ট থেকে বর্ডারের দিকে এই দিকে গুলি করে। তো বলে যে ঘুমান, ওরা আসবে না, ক্যান্টনমেন্টের বাইরে ওদের ক্ষমতা নেই আসা। একটু পরে দেখি এই দিক থেকে, এতক্ষণ ব্রাশ ফায়ার করছে, এই দিক থেকে একটা করে আওয়াজ আসতেছে। কথা শুনতেছেন, একটা আওয়াজ গুলির। হ্যাঁ, ওইটা আমাকেও গুলি। ওরা জবাব দিতেছে। ওগো তুমি চিন্তা করো, আমার তখন মানুষ, আরে
তাহলে তো শুরু হয়ে গেছে, জবাব দিচ্ছে চিন্তা কর, মুক্তিবাহিনী জবাব দিতেছে। তখনকার ফিলিংসটা আমি তোমাকে এখন বোঝাতে পারবো না, মানে এত সুন্দর লাগে। যাই হোক, পরের দিন অসাধারণ, হ্যাঁ, তারপরের দিন চলে গেলাম ওকে নিয়ে সোনামুড়া বলে ওটা জায়গাটা, ত্রিপুরার একটা এই আছে পাহাড়ের মতন। ও বললো যে আমি আমার দিদির বাড়িতে যাব, আপনারা আপনাকেও কাম সারবেন, 2টার পরে এই পাহাড়ে যে আগে আসবে সে বসে থাকবে। হঠাৎ দেখিস আমি মনে করো ওই দূরে থেকে পোলাপান হই 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 করে আসতেছে। আরে কী ব্যাপার, ওই বাঙালি উৎসুক মন, দাঁড়ায় আসি পাশে, দেখি কী ব্যাপার, দেখি যে ও মা সুভাষ দত্ত আসতেছে। তারপরে সুভাষ কাকুকে সামনে গেলাম, যে সুভাষ কাকু বলে আরে তুই কোথেকে আসলি? আমি এই তো আসছি, কি কি সিদ্ধান্ত কি? আলাম কাকু আমি তো আবার ব্যাক করবো। কোথায়? আমি বিক্রমপুর। কেন? মানে বাবা মাকে রেখে আছি তো, ওনাদের গিয়ে নেবে। তোমার মাথা খারাপ, এই রাস্তা দিয়ে তুমি বিক্রমপুর যাবা? মিয়া মরে যাবা, শিয়াল কুত্তার মতো মরবা, বাদ দাও, বাবা মা থাকবে, বাইসা থাকবে, চলো তুমি আমার লাগে, আমি তো স্বাধীনতা ভেতরে যাচ্ছি। আমি কাকু আমিও তো যাবো, কিন্তু এখন পারুন না, বাবা মাকে ফেরত আমি যাবো না। হ্যাঁ তাহলে মর গিয়া চলে গেল। তারপরে আমি বিক্রমপুর ব্যাক করেছি। হ্যাঁ হ্যাঁ নিয়ে গেছি। যাই হোক, এখানে আরেকটা ঘটনা, একটা বাচ্চা ছেলে বুঝলাম 6-7 বা 8 পরে, এর বেশি না, ছেলেটা কাঁদতেছে। আর 2টা ছেলে কিছুক্ষণ পর পর আইসা ওরা কী কয় এবার চলে যায়। তা আমি বাচ্চা ছেলে যে এ ভাই তুই কান্দিস কেন, কী হয়েছে তোর? কয়ে দেখেন না আমি জিঞ্জিরা থেকে আমরা 3 জন আইসি বাড়ি থেকে মুক্তি ভেনেছি, ওদের নিচে আমি বলে ছোটো আমারই নিচ্ছে না কন্ত করে, আবার হাউমাউ করে কাঁদতেছে ছেলেটা। তারপরে একটু পরে ওই ছেলেগুলো আবার আসলো, আর চল চল তোরটা হয়ে গেছে, আর লগে চোখ মুখটা হাসতে হাসতে চলে গেলো ছেলে। তখন আমি বুঝতে পারছি যে আর ঠেকাইতে পারবো না। ওইটুক বাচ্চা ছেলে তার ভিতরে যখন এই জিনিসটা আসছে যে আমি জীবন দিতে যাবো, আমার দেশের জন্য জীবন দেবো, আমার তখনই হয়ে গেছে যে না, দেশ স্বাধীন হয়ে যাবে। এইটুক ছেলে যখনই। আপনার কাছে আমি আবারও আসবো, এবং আপনারা যে পরিমাণ একটা অসাধারণ সময় কাটিয়েছিলেন, আমাদের যুদ্ধের সময় আমাদের পাশে থেকেছিলেন এবং আমাদেরকে সাহস অনুপ্রেরণা দিয়েছিলেন। দাদার কাছে অনেক গল্প আছে, এত স্বল্প পরিসরে সম্ভব নয়, কিন্তু আমাকে একটা বিরতি নিতে হবে। বিরতির পর আবারও ফিরছি যে জলে আগুন জ্বালাতে। দর্শক, আছি যে জলে আগুন জ্বলেতে রথীন্দ্রনাথ রায়ের সাথে। দাদা তার জীবনের অসাধারণ সব গল্পগুলো বলছিলেন। আমি একটু এখনকার প্রসঙ্গে ফিরে আসি। দাদা আপনি যুক্তরাষ্ট্রে থাকেন এবং আমরা জানি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনার অনেক গল্প আছে, গান আছে, সেগুলো আমরা আরেক দিন শুনবো, এই স্বল্প পরিসরে সম্ভব নয়। কিন্তু আমি যদি এখনকার একটা প্রসঙ্গ তুলি, আপনি যুক্তরাষ্ট্রে থাকেন, দেশে প্রায় বছরে 4-5 বার আসা যাওয়াও করেন, সেটাও জানি। কিন্তু একটা গল্প শুনতে চাই। আমি যতটুকু জানি যে আপনার মা যুক্তরাষ্ট্রে একা থাকবেন, সেজন্য আপনি চাকরিও ছেড়ে দিয়েছিলেন। হ্যাঁ, ওখানে তো বোঝোই যে সবাই, তখন আমার ছেলেমেয়েরা পড়াশোনা করতো, 3 ছেলে মেয়ে আমার স্ত্রী হসপিটালে কাজ করে, ওরা সবাই চলে যায়, আমিও বিকেলে কাজে যাই, রাত 12টা-1টায় ফ্রি। তখন মা আমাকে একদিন বলছে, বাবা আমি আর থাকবো না। কেন মা? কয় বাবা সবাই চলে যাই, বাড়িটার মধ্যে একলা একলা আমাকে হুতাশ লাগে বাবা, আর কথা বলার লোক নেই, আমি এখানে থাকবো না, তুই আমার দেশে পাঠায় দে, নাইলে আমার কারোর সঙ্গে দিয়ে দে, আমি চলে যাবো। আমি ঠিক আছে। তো দেন আই ডিসাইডেড না, আমি কাজ ছেড়ে দেবো, এবং আমি কাজ ছেড়ে দিয়ে ফুল টাইম মার সঙ্গে আমি সময় দিয়েছি। এবং আপনি মায়ের সেবা করে গেছেন। হ্যাঁ, আমার মা এখন একদম বিউটিফুল, খুবই ভালো আছেন, রান্না করতে পারেন এবং কোনো সমস্যা নাই। ইদানিং শুধু তার ব্লাড প্রেশার হচ্ছে। দাদা আমি একটু গান প্রসঙ্গে চলে আসবো। আপনি এখনকার প্রজন্মের গান সম্পর্কে আপনার কথায় আমি শুনেছি যে আপনি একটু হতাশা প্রকাশ করছেন যে এখন আমরা গানটাকে বিনোদন হিসেবে নিচ্ছি, এখনকার শিল্পীদের মধ্যে সাধনাটা নেই, এবং ইউরোপ আমেরিকার অনুকরণে আমরা গান গাওয়ার চেষ্টা করছি। ওর যদি ওরা ব্যাকরণ মানে, আমরা ব্যাকরণ মানছি না বলে আপনি অভিযোগ করেছেন। অবশ্যই না, আমি মনে করি যে আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের পরিচয়টা কি, আমি কে, আমি বাঙালি, আমার একটা সংস্কৃতি আছে, তাহলে কি আমার গান আছে, কি গান, আমার লোকসঙ্গীত, এটা হচ্ছে আমার নিজস্ব সম্পত্তি, নিজের জিনিস। এবং এত ভেরিয়েশন পৃথিবীর কোনো দেশে আছে কি না আমি জানি না, কারণ কি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তার নিজস্ব সংস্কৃতি আছে আমাদের। তুমি যদি কুষ্টিয়া যাও লালন গীতি পাইবা, তারপরে আসবা আর এক বাউল পাঞ্জুসা দুদ্দুসা এরাস, আবার সিলেট যাইবা হাসুন রাজা পাইবা, আবার চিটাগাঁয়ে যাইবা তো যারা ওখানে চিটাগানিয়ান ফোকাস, আবার উত্তরবঙ্গে যাবে তো ভাবিবা, মানে এইরকম ভেরিয়েশন, এত সুন্দর ভেরিয়েশন পৃথিবীর কোথাও। আমার তো ধার করার দরকার নেই, আমি কেন ধার করবো, মানুষ আমারটা ধার করবে। এবং আমি তো গর্ব অনুভব করি যে কলকাতার যতগুলো চ্যানেল আছে সেইখানে যারা অন্তত যারা পল্লীগীতি নিয়ে কাজ করে, তারা তো এই সমস্ত আমাদের গানগুলো নিয়ে আমাদের গানগুলোই করছে। তাইলে ভাই আমি কেন অন্য, আমরা কেন সে করে সন্ধানটা,
কারো কাছে যাবো না। ভালোর জিনিসটা নিতে আমার কোনো আপত্তি নেই, কারণ এখন হলো বৈজ্ঞানিক সভ্যতাকে তো তুমি বাদ দিতে পারবে কিন্তু না। তাই বলে নিজের সংস্কৃতিকে আমার কথা হচ্ছে সেইটা। নষ্ট করতে চাই না। তোমার গানটা সুন্দর করার জন্য পেছনে একটা কিবোর্ড রাখলাম, কিন্তু ওটাকে প্রাধান্য দেওয়া যাবে না, ওইখানে প্রাধান্য দোতারারই থাকতে হবে। আপনি মনে করছেন Originality গানগুলো থাকতে এখন যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছে? হ্যাঁ। এবং ওই যে এই সমস্ত গানের চেয়ে বাদ্যযন্ত্রের হুঙ্কার বেশি, আর এই যে ট্র্যাক সিস্টেম আসাতে সবাই শিল্পী হয়ে যাচ্ছে, কারণ একটা কথা ভুল হয়েছে আবার গাইতেছে, এইখানে সুরটা ভুল হয়েছে যন্ত্র দিয়ে ঠিক করতেছে। দাদা, আপনার কিন্তু আমরা তো অনেক কষ্ট করে গান করেছি, একটা গান করতে সারাটা রাত এফডিসিতে চলে গেছে, যখন শেষ অন্তরায় আসছে আল্লাহকে ডাকতাম গান গাইতে গেতে, আল্লাহ বাঁচায় দাও, আল্লাহ বাঁচায় দাও, দেখা করো যে শেষ মুহূর্তে আইসে ভায়োলিন পিস ভুল করে ফেলো, আবার শুরু থেকে গাও। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে একটা নির্দিষ্ট সময় আছে, নাহলে দাদার সাথে বসে আমি আরও অনেক গল্প করতাম। কিন্তু দাদা, আপনাকে শেষ প্রশ্নটা করতে চাই, আপনার জীবনের স্বপ্ন কি? আমার জীবনের স্বপ্ন, সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে আমি একজন মুক্তিযোদ্ধা। আমি চাই বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন যে আমাদের বাঙালি তার নিজস্ব কৃষ্টি কালচার নিয়ে বেঁচে থাকবে এবং বিশ্বের বুকে বাঙালি তার সংস্কৃতি বাঙালিত্ব বোধ নিয়ে সারা পৃথিবীর উপরে দাঁড়িয়ে থাকবে, অহংকার করবে বাঙালি একটি বিজিত জাতি, পরাজিত জাতি নয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, অনেক পুত পবিত্র রক্ত দিয়েছে আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা, তাদের প্রতি শ্রদ্ধা রাখে। বঙ্গবন্ধুর ওই স্বপ্নটাকে আমি বাস্তবায়ন দেখতে চাই, যে বাঙালি আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যেমন যুদ্ধের সময় যুদ্ধ করেছি, আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না, কিন্তু এই সময়ে অনেক বিভেদ ঢুকে গেছে। আমরা সেটা চাই না, আমি চাই না। আমরা চাই আমরা যেমন জব্বার, আপেল, আমি, সমর দাস, আমরা একসঙ্গে গায়ে গায়ে লেগে লেগে একের ঘাম আর মানুষ তো সবার উপরে মানুষ। এক কাপ চায়ের পয়সা ছিল না, এক কাপ চা নিয়ে আমরা চারজন ভাই, আমাদের তো জাত যায়নি, এখন কেন এই সমস্ত কথা ওঠে? আমরা সেটা চাই না, আমি চাই না। আমি চাই বাঙালি তার অস্তিত্ব নিয়ে, তার সংস্কৃতি নিয়ে এবং অর্থনৈতিক মুক্তি সমস্ত কিছু নিয়ে আমরা সুন্দর একটি জাতি হিসাবে সগর্বে বেঁচে থাকতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ রথীন্দা এবং দর্শক। এই মানুষটা সারা জীবন শেকড়ের সন্ধান করে গেছেন, শেকড়কে তুলে ধরার চেষ্টা করেছেন। এখন যখন শেকড়কে আমরা উপড়ে ফেলার চেষ্টা করি, তার কষ্ট হয়, তিনি মাঝে মাঝে হতাশায় ভোগেন, কিন্তু তিনি বিশ্বাস করেন যে বাঙালি একসময় মাথা উঁচু করে যুদ্ধ করেছিল, স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, সেই বাঙালি আবারও সেই জাতপাত ভুলে সবাই মিলে এক হবে এবং আমরা শেকড়কে তুলে ধরবো। আজকের মতো শেষ করছি যে জলে আগুন জ্বলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।